স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি তাসনুভা তন্নি। এবার জানাবো খবরের বিস্তারিত। অন্তর্বর্তী সরকার বেশ কিছু বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দরকার হবে। তার শঙ্কা, নির্বাচন দিতে দেরি হলে তৃতীয় কোনো শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তবে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি ১/১১ সরকার গঠনের ইঙ্গিত মনে করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠন হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন। সরকারের পক্ষ থেকে বলা হয় প্রয়োজনীয় সংস্কারের পরই নির্বাচন। মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনের দিনক্ষণের ঘোষণা না এলেও ডক্টর ইউনূস ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের ইঙ্গিত দেন। ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় দ্রুত জাতীয় নির্বাচনের। ভোটার তালিকা প্রণয়নের কাজ চলমান এবং প্রাতিষ্ঠানিক এবং আইনি সংস্কারের জন্য সমস্ত প্রস্তাব প্রদান করা হয়েছে। যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরো বেশি স্মরণীয় হয়ে থাকতে চান, তাহলে জুলাই আগস্টের এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য ৫ই আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে পারেন। সবশেষ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে, অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। ন্যূনতম সংস্কার করেই নির্বাচনের পথে যাওয়া উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব। এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয়। এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। সোহরাব হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজে। সোহরাব হাসান, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি, সেই প্রশ্ন আসলে তোলার মতন সময় এসেছে কিনা? শোনা যাচ্ছে? জি, সোহরাব হাসান শুনতে পাচ্ছি, বলুন। সোহরাব হাসান, আমরা প্রশ্ন করছিলাম অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি প্রশ্ন তুলেছে, এখন আসলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সময় এসেছে কিনা? আমাকে বলছেন? জি, সোহরাব হাসান শুনতে পাচ্ছেন কি? শুনতে এখন পাচ্ছি। জি, সোহরাব হাসান, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি, সেই প্রশ্ন তোলার সময় এসেছে কি? না, সময় প্রশ্ন যে কেউ তুলতে পারে। নিজের দলের মধ্যে ধরেন নেতার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা যায়, সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা যায়। এটি তো গণতান্ত্রিক সমাজে এটি তো সাধারণ রীতি। সুতরাং এই প্রশ্ন তোলা যায় কিনা আমার মনে হয় এই প্রশ্নটাও কি বলে এক ধরনের ভয় তৈরি করবে যে অন্তর্বর্তী সরকারকে কোনো প্রশ্ন করা যাবে। আমরা তো দেখেছি আওয়ামী লীগ সরকারের সময়ে তাদের কোনো কার্যক্রম নিয়ে, তাদের নির্বাচন নিয়ে, তাদের দমন প্রিয়ম নিয়ে কোনো প্রশ্ন তোলা যেত না এবং সরকার সেটাকে রাষ্ট্রবিরোধী বিরোধী কাজ বলে আখ্যায়িত করত। সুতরাং প্রশ্ন তোলার বরং প্রশ্নটি যে তুলেছেন বিএনপি মহাসচিব, যে প্রশ্নটি তুলেছেন তার যথার্থ ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে আসলেই আমি মনে করি এটি ফয়সালা হবে। এটি তো ঠিক যে বিএনপি মহাসচিব যে কথাটি বলেছেন যে নির্বাচন বিলম্বিত হতে পারে, সেই ধরনের একটি শঙ্কাও আছে। তৃতীয় শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে কিনা যদি নির্বাচন বিলম্বিত হয়? তৃতীয় শক্তি এই এক ধরনের জুজুর ভয়ে আমরা
বহু বছর ধরে দেখে আসছি, যখন নির্বাচিত সরকার থাকে না তখন কিন্তু এ ধরনের শঙ্কা এবং ভীতি থেকে থাকাটা অস্বাভাবিক নয়। আমি মনে করি যে এই সরকার তো এসেছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, অর্থাৎ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে অভিপ্রায়, সেই অভিপ্রায় এর ফল হচ্ছে এই সরকার। সুতরাং সরকারের কাছে এই আন্দোলনে যারা অংশগ্রহণকারী ছিল, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, ছাত্র নেতৃত্ব, বিভিন্ন পেশাজীবী, শুধু তারা না, এমনকি সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের এই আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। সুতরাং সরকার এটি ব্যাখ্যা দিতে পারেন, সরকার বিএনপি নেতাদের সাথে আলোচনা করতে পারেন, আশ্বস্ত করতে পারেন। আপনি সরকারের ব্যাখ্যার কথা বলছিলেন, আমি যদি একটু সেখানেই যাই, তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, তার স্ট্যাটাস নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, তিনি ১/১১ সরকার গঠনের শঙ্কা প্রকাশ করেছেন। সেরকম শঙ্কা কি আছে সামনে? এর আগে বিএনপি থেকে কিন্তু এই শঙ্কার কথা অনেকবার বলা হয়েছে। এখন তাহলে তো দুই পক্ষের শঙ্কার মধ্যে একটা মিল দেখতে পাচ্ছি। আর নাহিদ ইসলাম যেটা বলেছেন সেটা কিন্তু বিএনপির পাল্টা, বিএনপি যে অভিযোগ করেছে তার পাল্টা আরেকটি অভিযোগ করেছে বিএনপির। মির্জা ফখরুলের অভিযোগ ছিল সরকারের সম্পর্কে, অভিযোগ বলবো না, অভিযোগও হতে পারে, আবার সংখ্যা, ভয়, তাদের কার্যক্রম নিয়ে তার যে প্রশ্ন, সেই প্রশ্ন। সেক্ষেত্রে নাহিদ ইসলাম এখন নাহিদ ইসলাম এটি একজন উপদেষ্টা হিসাবে এই তার ভেরিফাইড পেজে যে ব্যাখ্যা দিয়েছেন সেটা কি উপদেষ্টা হিসেবে দিয়েছেন, না তিনি ছাত্র আন্দোলন, তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা হিসেবে দিয়েছেন, এই প্রশ্নটি হয়। আর যদি সরকারের একজন উপদেষ্টা হিসেবে দিয়ে থাকেন তাহলে কিন্তু সরকারকে দায়িত্ব দিতে হবে যে সরকার মনে করে যে বিএনপি যেসব বক্তব্য রাখছে সে তাতে তৃতীয় পক্ষ, এবং তৃতীয় পক্ষের কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবার নাহিদ ইসলাম যে 111 কথা বলেছে, 111 তৃতীয় পক্ষ, অর্থাৎ গণতান্ত্রিক শক্তি নয়, রাজনৈতিক শক্তি নয়, অন্য কোনো পক্ষ। সুতরাং এক ধরনের কিন্তু মানুষের মধ্যে কিন্তু এটি নিয়ে ভয়, ভীতি, শঙ্কা, অনিশ্চয়তা দেখা দেবে। সুতরাং এবার সেটি আগামী নির্বাচন বা গণতন্ত্রের উত্তরণের জন্য কোনোভাবেই সেটি সমীচীন হবে না। আপনি গণতন্ত্রের উত্তরণের কথা বলছিলেন, সেক্ষেত্রে আমরা ১/১১ যে শঙ্কার কথা বলছি, কিংবা নাহিদ ইসলামের যে স্ট্যাটাস, সেটি আসলে আমাদের জন্য নতুন কোন রাজনৈতিক সমীকরণ আসলে আমরা সামনে দেখতে যাচ্ছি কিনা? সমীকরণটা কে করবে? সমীকরণ জনগণই করতে পারে, অর্থাৎ জনগণ, তাহলে জনগণই হচ্ছে এই রাষ্ট্রের মালিক। সুতরাং এই সমীকরণের ভার কিন্তু জনগণের উপর দিতে হবে। আর জনগণ সেটা কিভাবে করবে? একমাত্র নির্বাচনের মাধ্যমেই করবে। আর আরেকটি তো গণ অভ্যুত্থান হবে না, যে গণ অভ্যুত্থান 5 আগস্ট হয়ে গেছে। সুতরাং জনগণের উপরে ভর করতে হবে, এবং নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকার, ছাত্র নেতৃত্ব, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, এদের কিন্তু একমত হতে হবে। না হলে কেউ বললে যে নির্বাচনটি আগস্ট মাসে হবে, কেউ বললো যে না 1 বছর পর হবে, যদি একমত না হতে পারে তাহলে তো আমরা এই গণতন্ত্র উত্তরণের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে, সেটি পূরণ হবে না এবং অনিশ্চয়তা আরো বাড়বে। দেখুন, বিএনপি প্রথম বলেছেন একটু যৌক্তিক সময় এবং সংস্কার যে প্রশ্ন এসেছে। এখন বিএনপি মহাসচিব বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে সরকার যত ধরনের কমিশন করেছে, যত সংস্কারের প্রস্তাব দিয়েছে, এটি বাস্তবায়ন করতে 10 বছর সময় লাগে। তার 10 বছর কি মানুষ এই নির্বাচনের জন্য অপেক্ষা করবে? তাহলে আর নির্বাচিত সরকার কেন? অন্তর্বর্তী সরকারই ধরে নেওয়া হয় যে সরকারকে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরানো হয়েছে এবং পরবর্তীকালে একটি নির্বাচিত সরকার আসবে, এর মধ্যবর্তী সরকারের মেয়াদ তো 5 বছর হতে পারে না, 7 বছর হতে পারে না, অবশ্যই এটি 2 বছরের কম হওয়া উচিত। জনগণ কিন্তু এটি ধরে নিয়েছিল যে 5 আগস্টের পর যখন সরকার গঠন করা হলো যে এরকমই একটি থাকবে, যে এই সরকার 2 বছরের বেশি হবে। পরবর্তীকালে প্রধান উপদেষ্টা তো ইঙ্গিত দিন যে 1.5 বছর বা 1 বছরের মধ্যেই নির্বাচন হবে। এটি নিয়ে আরো যদি ব্যাখ্যার প্রয়োজন হয়, সেটি সরকার উচিত রাজনৈতিক দলগুলোর সাথে বসা এবং যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সংশয় সন্দেহ আছে সেটি দূর করা।
সোহরাব হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন সোহরাব হাসান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে বিএনপি সাংগঠনিক কার্যক্রম জোরদার করলেও কমিটি দেয়া নিয়ে বিরোধ এখন তুঙ্গে। এদিকে ১.৫ দশক ধরে কোণঠাসা জামায়াত এখন সক্রিয় রাজনীতির মাঠে। অন্যদিকে শিক্ষার্থীদের সাথে নিয়ে বিভিন্ন দাবিতে রাজপথে সরব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। তবে পুরনো বৃত্তেই রাজনৈতিক সংস্কৃতি চলমান থাকলে তাতে বাধা হয়ে দাঁড়াবে জনগণ, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। পরিবর্তিত পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হলেও নতুন কমিটি না হওয়ায় বেড়েছে কোন্দল। বিভক্ত হয়ে পড়েছে সংসদীয় আসনগুলোর তৃণমূল নেতাকর্মীরাও। রাজনৈতিক পরিস্থিতি বিএনপির অনুকূলে আসার পর থেকেই দেশজুড়ে কমিটি গঠনের কাজ শুরু করে দলটির হাইকমান্ড। নানা অভিযোগে কমিটি বিলুপ্ত সহ বহিষ্কার করা হয়েছে প্রায় অর্ধশত নেতাকর্মীকে। আমাদের যে নির্দেশনা আছে, প্রথমে মহানগর কমিটির যে আমাদের যে 15টি থানা 43টি ওয়ার্ড আছেন সেগুলিকে পুনর্গঠন করা, যেহেতু কারণ এগুলি বিলুপ্ত করা হয়েছে। কমিটিগুলি যদি আমরা শক্তিশালী করতে পারি তাহলে নির্বাচনের জন্য আমাদের একটা বিরাট একটা সুযোগ আসবে, সুবিধা আসবে। গত ১.৫ দশক ধরে নানা প্রতিকূলতায় রাজনীতির মাঠে কোণঠাসা ছিল জামায়াত ইসলামী। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতির মাঠে সক্রিয় তারা। সাধারণ মানুষের কাছে সংগঠনের ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি দলটি আওয়ামী লীগ আমলে নির্যাতনের চিত্র তুলে ধরছেন বিভিন্ন কর্মসূচিতে। জনগণ আমাদের দিকে চেয়ে রয়েছে, তার কারণ হলো ৩৬শে জুলাইয়ের পর থেকে আজকে ৫ মাস অতিবাহিত হলো। চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে, কক্সবাজারে একটিও তকমা আমাদের দিতে পারে নাই। তার কারণেই প্রশাসন টোটাল আমাদের উপরেই এখন অত্যন্ত আস্থাশীল হয়েছে। এদিকে ব্যক্তি বা দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন সংস্কার এবং বিচার ব্যতীত আর কিছুই ভাবছে না। সাধারণ মানুষ যেন আমরা ভোট দিতে পারি এবং আমরা সাধারণ মানুষের ভোটেই যেন সরকার নির্বাচিত হয়, সেই সংস্কারটা সম্পন্ন করেই জাতীয় নির্বাচনের দিকে যাওয়া উচিত। তবে পুরনো বৃত্তেই রাজনৈতিক সংস্কৃতি চলমান থাকলে তাতে বাধা হয়ে দাঁড়াবে জনগণ, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বর্তমান গণমানুষের যে আশা-আকাঙ্ক্ষা, সে আশা-আকাঙ্ক্ষা ধারণ করা রাজনৈতিক দলগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যমান যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তারা চেষ্টা করতে হবে। এদিকে দিন তারিখ ঠিক না হলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে তৎপর শুরু করেছে বিভিন্ন দলের প্রার্থীরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক মামলায় কারাবন্দী ১৭৮ জন জামিনে মুক্ত হয়েছেন। মুক্ত জীবনে ফিরে সাবেক বিডিআর সদস্যরা বলেছেন, কি অপরাধে জেল খেটেছেন তা জানেন না তারা। তাদের উপর হওয়া অন্যায়ের বিচার চেয়েছেন তারা। ১৬ বছর পর অপেক্ষার অবসান। ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি মামলায় বৃহস্পতিবার সকাল থেকে জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসতে থাকেন ১৭৮ জন। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪৩ জন এবং কাশিমপুর ১, ২ আর হাই সিকিউরিটি কারাগার থেকে ১৩৫ জন বেরিয়ে এসে বন্দি জীবনের বর্ণনা দেন বুক ভরা হাহাকার নিয়ে। যে সময় গেছে সেটা তো আর ফিরে পাওয়া যাবে না, বাকি জীবনটা যেন একটা সুস্থ সুন্দরভাবে কাটাইতে পারি, স্বাভাবিক জীবনে। এইটাই আমরা এখন বিচার চাচ্ছি, আমাদের ন্যায় বিচার চাচ্ছি। আমরা চাই আমাদেরকে আবার চাকরিতে পুনর্বহাল করা হোক। রবিবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক ইব্রাহিম মিয়া বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। আদেশে বলা হয়, যারা বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় খালাস পেয়েছেন এবং যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল নেই তারা জামিনে মুক্তি পাবেন। একইভাবে হত্যা মামলায় এরই মধ্যে যাদের সাজাভোগ সম্পন্ন হয়েছে তাদের বিরুদ্ধে যদি উচ্চ আদালতে আপিল না থাকে তাহলে তারাও মুক্ত হবেন। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। প্রিয় স্বজন বাড়ি ফিরবে ১৬ বছর পর, সেই অপেক্ষা নিয়ে যারা গুনেছেন সময়, আজ ছিল সেই অপেক্ষার শেষ দিন। ছেলেকে জড়িয়ে কাঁদছেন মা, বাবাকে পেয়ে আনন্দে আত্মহারা সেই সন্তান যে জন্মের পর প্রথম দেখছে তার বাবাকে।
মুক্ত জীবনে ফেরাদের বরণে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগারের ফটক ছিল আজ এক আনন্দ বেদনার কাব্য। আল্লাহ জানে, আমি জানি না, আল্লাহ জানে। কাশিমপুর কারাগারের সামনে ৯০ বছরের মা এসেছেন ছেলেকে দিতে। ছেলে শাহিন হোসেন ছিলেন ল্যান্স নায়েক। পিলখানা ট্র্যাজেডির দিন ছিলেন বাসায়, তবুও তাকে জেলবন্দি থাকতে হয় ১৬ বছর। ছেলেকে ফিরে পেয়ে আনন্দের ঝিলিক পরিবারে। এতই আনন্দিত বলার মতো কোনো ভাষা নাই। আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকরিয়া যে আমার ভাইকে আমরা ফিরে পেয়েছি। ১৬ বছর পর কারামুক্ত হয়ে কারা জীবনের বর্ণনা করেন অনেকে। আমি পিলখানায় ছিলাম, একটা ঘাস ছেড়ে নাই, অপরাধটুক করি নাই। ঘাস ছেড়লে যে অপরাধটুক হয়, অপরাধটুক আমি করি নাই। তো ১৭ বছর জীবন থেকে বাইরে গেছে, আমাদের দুঃখ করে সব ভুলে যাবে, আমাদের সব ফেরত দেয়। আমি ১৬ বছর পরে ছাড়া পেলাম। আমার নামে কোনো অভিযোগই নাই। আমার জেলখানাত ১৬টা বছর আটকে রাখছে, আমি ১৬ বছর হাজতে। কারাগার থেকে মুক্ত হয়ে চাকরি এবং ক্ষতিপূরণ দাবি করেন তারা। শুক্রিয়া, এখান থেকে বাইরে হয়েছি, এটাই অনেক শুক্রিয়া। আমরা চাই আমাদেরকে আবার চাকরিতে পুনর্বহাল করা হোক। সরকারের কাছে দাবি করছি আমার ভাই যেন যা মনে করেন চাকরি এবং টাকা পয়সা যা ফেরত পায়। আমরা দীর্ঘদিন জেল খাটার কারণে অর্থনৈতিক সমস্যা হয়, তো আমরা যাতে একটা কর্মসংস্থান পাই, এই সরকারের কাছে আশা। দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন আপনজনদের বাসায় নিয়ে যাবেন বলে। এখন প্রথমেই বলবো যে ১৬ বছর পরে আমি আমার স্বামীকে পেয়েছি, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এতদিন পরে কাছে পেয়ে মনে হচ্ছে যে আজকে একটা ঈদের দিন, এরকম মনে হচ্ছে। কারণ আমরা ১৬টা বছর অনেক সাফার করছি। সাফারিংস এর শুরুটা হচ্ছে সামাজিকভাবে, পারিবারিকভাবে, সব দিক থেকে আমরা সাফারিংস করছি। লাঞ্ছনা বাঞ্ছনা সবকিছুর, মানসিক টর্চার, সবকিছু শিকার আমরা হয়েছি। ওনারা যে এত ভুক্তভোগী হইলো, ওনারা কিছু পাবে এটাই তো ওনাদের আশা। আমাদের ছেলে মেয়ে আমরা যত কষ্ট করেছি, এইরকম কষ্ট, নির্মম কষ্ট কেউ কোনোদিন করে নাই। ১৬ বছর আগে পিলখানা ট্র্যাজেডি কেড়ে নিয়েছে অনেকের তাজা প্রাণ। সেই হত্যাকাণ্ডের বিচার আজও শেষ হয়নি। এমন সমীকরণের মাঝেই ১৭৮ জন বিডিআর জওয়ান প্রশ্ন তুলেছেন তাদের জীবন থেকে কেড়ে নেয়া ১৬টি বছর নিয়ে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার ইকবাল অনিক। ইকবাল, সাবেক বিডিআর সদস্যরা বলেছেন তারা আসলে কি অপরাধে সাজা ভোগ করেছেন তারা নিজেরাও জানেন না, তাদের উপর হয় অন্যায়ের বিচার চেয়েছেন তারা। সেই বিচার প্রক্রিয়া আসলে কিভাবে হবে সে বিষয়ে আপনি কিছু জানাবেন আমাদের। তন্নি, আজকে কিন্তু ২০০৯ সালে যে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার কিন্তু বিস্ফোরক আইনের যে মামলাটি ছিল তার মামলার ১৭৮ জন আসামি কিন্তু তারা আজকে জামিনে মুক্তি হয়েছেন। তো কেরানীগঞ্জ কারাগার থেকে ৪৩ জন এবং কাশিমপুর কারাগার থেকে প্রায় ১৩৫ জন যে জওয়ানবন্দি ছিলেন তারা কিন্তু জামিনে মুক্ত হয়েছেন এবং মুক্ত হয়ে তারা কিন্তু বলেছেন তাদের জীবন থেকে ১৬ বছর হারিয়ে গিয়েছে এবং এই ১৬ বছর তারা কিন্তু বিনা দোষে কিন্তু তারা এই কারাভোগ পালন করেছেন। একটি ঘটনা, ছোট্ট একটু ঘটনার উদাহরণ দিচ্ছি। একজন বিজিবি জওয়ান, তিনি আপনার বিডিআর বিদ্রোহের সময় ১৭ দিন আগে কর্মস্থলে যোগ দিয়েছিলেন, মানে তাই তিনি নতুন সদ্যমাত্র কর্মস্থলে যোগ দিয়েছেন। তিনি কিন্তু এই বিডিআর বিদ্রোহের ঘটনায় 16 বছর প্রায় কারাগারে বন্দী ছিলেন। সেই ছেলেটি কিন্তু দাবি করেছেন তার যে সোনালী সময়টা তাকে কিন্তু কারাবাস ভোগ করতে হয়েছে এবং তার এই 17 বছরে তার চাকরি হারিয়েছেন, সামাজিক মর্যাদা হারিয়েছেন এবং তার পরিবার পরিজন থেকে সে দূরে ছিলেন। এবং তারা বলছেন এই মুহূর্তে কিন্তু তাদের এই যে ঘটনার যে তারা দীর্ঘ জীবন যে 16টি বছর তারা কারাগারে বন্দী থাকলেন বিনা দোষে, অনেকেই কিন্তু বিনা দোষেই কারাগারে ছিলেন, তারা এখন কিন্তু দাবি করছেন যারা এই বিনা দোষে তাদেরকে কারাভোগ করিয়েছেন তাদেরকে যাতে আইনের আওতায় নিয়ে আসা হয়, যাতে তাদেরকে শাস্তিরও ব্যবস্থা করা হয়, এই বিষয়টি কিন্তু বলেছেন। আরেকটু যদি তথ্য দিয়ে রাখি, এই বিডিআর বিদ্রোহের যে বিস্ফোরক আইনের যে মামলাটি ২০১০ সালে এই মামলার কার্যক্রম কিন্তু শুরু হয়। পরবর্তীতে কিন্তু এই মামলার কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল, মানে প্রায় 14 বছরের মতো এই
মামলার কার্যক্রমটি বন্ধ ছিল 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিজয়ের পর এবং ফেসিবাদের পতনের পর কিন্তু তারা হাইকোর্টে গিয়ে আবারও আপিল করেন। দেন তাদেরকে হচ্ছে এই বিশেষ কেরানীগঞ্জের আদালতে গেল রোববার কিন্তু তাদেরকে এই জামিন আদেশ দেয়া হয়। শুরুর দিকে আজকে শুরুর দিকে যে 178 জনকে জামিন দেয়া হয় তাদের মধ্যে 168 জনকে কিন্তু প্রাথমিক অবস্থায় তাদের কাগজ কেরানীগঞ্জ এবং কাশিমপুর কারাগারে পৌঁছানোর পর 168 জনকে তাদেরকে জামিন দেওয়ার কথা থাকে। পরবর্তীতে যে 10 জন বাকি ছিল সেই 10 জনের কিন্তু আজকে দুপুর 12টা নাগাদ তাদের কাগজ জটিলতা ছিল, সেই জটিলতা কাটিয়ে দুপুর 12টা নাগাদ তাদের এই জামিনের যে জামিননামা সেটি কেরানীগঞ্জ এবং কাশিমপুরে পৌঁছায় দেওয়া হয়। তারপর কিন্তু তারাও কিন্তু জামিনে মুক্ত হন এবং যে পরিবার পরিজনের লোকেরা এসেছেন তাদেরকে নেয়ার জন্য তারা কিন্তু বারবার একটি দাবি করেছেন, সেটি হচ্ছে যে তাদের যে স্বজনরা 16-17 বছর কারাগারে বন্দী ছিলেন তাদের যে ক্ষতিপূরণ এবং তাদেরকে বিনা দোষে যাতে কারাগারে রাখা হয়েছে এইটার দাবিও তারা তুলেছেন। তন্নি। জি, অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সাবেক বিডিআর সদস্যদের মুক্ত হওয়ার বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের স্টাফ রিপোর্টার ইকবাল অনিক। জুলাই বিপ্লবে বিতর্কিত কর্মকাণ্ডের কারণেই ইমেজ সংকটে পুলিশ। অভিযোগ, দুর্নীতি ও রাজনৈতিক বলয়ের কারণেই জন আস্থা হারায় সংস্থাটি। এমন বাস্তবতায় 2025 সাল ঘিরে জনবান্ধব পুলিশিং এখন চ্যালেঞ্জের মুখে। কারণ হিসেবে চলতি মাসের গত 20 দিনে বেশ কয়েকটি খুন, ছিনতাই ও চুরির ঘটনাকে ভাবা হচ্ছে। পুলিশ বলছে অপরাধ কমিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে তারা। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন পুলিশের জবাবদিহিতা ও দুর্নীতি মুক্ত করতে পারলেই জননিরাপত্তা সম্ভব। ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ে, বাড়তে থাকে নানা অপরাধ। এমন বাস্তবতায় 2025 সাল ঘিরে অপরাধ নিয়ন্ত্রণে বেশ কিছু উদ্যোগ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু গত 20 দিনে দেশের কয়েকটি স্থানে ছিনতাই, চুরি ও খুনের ঘটনা ঘটে। গত 9 দিনে মৌলভীবাজারই 5 জন খুন হন, আর ঢাকার এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে প্রকাশ্য কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পল্লবীতে খুন হন 1 জন। এসব ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ। গোয়েন্দা তথ্য বলছে বর্তমান পরিস্থিতির সুযোগ নিচ্ছে সন্ত্রাসীরা। নানা ইস্যু নিয়ে সংঘটিত হচ্ছে অপরাধ। পুলিশের পরিসংখ্যান বলছে 2024 সালের 1 জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশে 3228 জন খুন হয়েছেন। গড়ে প্রতি মাসে 355 জন হত্যার শিকার হয়। শুধু আগস্ট মাসেই 628 জন খুন হন। পুলিশ বলছে জনমনে আস্থা ফেরানো, লুট ও অস্ত্র উদ্ধার ও অপরাধ কমিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সংস্থাটি। হ্যাঁ, নতুন বছরে আমাদের মূল যে গুরুত্বপূর্ণ কাজ সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল রাখা এবং এটিকে আরও কিভাবে সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসা যায়, সমাজ থেকে অপরাধের মাত্রাটাকে যেন আরও কমিয়ে নিয়ে আসা যায়, অপরাধের মাত্রাটাকে যেন কমিয়ে আনা যায় এবং পাশাপাশি অপরাধীকে যেন দ্রুততার সাথে আইনের আওতায় নিয়ে আসা যায়, সেটি যেন আমরা করতে পারি, সে লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি। পুলিশকে সবার আগে রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে আসতে হবে, এমনটা মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। বলছেন পেশাদারিত্ব, জবাবদিহিতা নিশ্চিত করা গেলে অপরাধ কমে আসবে। দেশের মানুষের নিরাপত্তার প্রশ্নকে সামনে রেখে আইন শৃঙ্খলার বিষয়টিকে প্রাধান্য দিয়ে যে ব্যবস্থাগুলো বা কাজগুলো করা দরকার তারা সেটি করবে। 2025 সালে পুলিশকে কিন্তু তার সংস্কারমূলক ব্যবস্থা, চিন্তা এবং তার ভাবনার মধ্যে দিয়েই কিন্তু মানুষের কাছে এই আস্থার জায়গাটা তৈরি করতে হবে যে আগের পুলিশ আর নেই। এখন সেটাও কিন্তু মানুষ মূল্যায়ন করবে পুলিশের কাজের মাধ্যমে। সেই সাথে মনোবল বৃদ্ধি করে পুলিশকে জনগণের হয়ে সার্বক্ষণিক মাঠে থাকার পরামর্শ আসে বিশেষজ্ঞদের কাছ থেকে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। মাঘের শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। ঠাকুরগাঁয়ে ভোর থেকে বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। মাঘ মাসের প্রথমাংশে শীতের ছোঁয়া লেগেছে রাজধানীতেও। রাত থেকে কুয়াশার সাথে বইছে শীতল হাওয়া। এদিকে আগামী কয়েকদিনে শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকবে কুয়াশার দাপট। বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বাড়লেও সূর্যের দেখা না পাওয়ায় তীব্র শীত অনুভূত হয়। শীতের কারণে ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি সহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। এদিকে চুয়াডাঙ্গায় ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। আগামী রবিবার থেকে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস রয়েছে। কাজে যাইতে তো কষ্টই হয়। কালকের থেকে মনে করেন যে আজকে আবহাওয়া একটু বাতাস বেশি, ঠান্ডা বেশি।
কুয়াশাও খুব বাতাস বজে, এতে ঠান্ডা কুয়াশা বেশি হয়ে গেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসীদের ঠেকাতে সীমান্তে অন্তত 10,000 সেনা মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে দক্ষিণ সীমান্তে 1,500 সেনা মোতায়েন করা হয়েছে। মূলত অনুপ্রবেশকারীদের রুখতেই এই বিপুল সংখ্যক সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের মেক্সিকোর প্রায় 50 লাখেরও বেশি অবৈধ অভিবাসীর বাস। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে উদার থাকলেও ডোনাল্ড ট্রাম্প বরাবরই এর ঘোর বিরোধিতা করেছেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই অবৈধ অভিবাসীদের বিতাড়নের পদক্ষেপ নেন ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকোর সাথে সীমান্তে অবৈধ অভিবাসন ঠেকাতে এরই মধ্যে 1,500 সেনা মোতায়েন করেছেন ট্রাম্প। সেখানে অন্তত 10,000 সেনা মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র। দেশটির কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা সংস্থার বরাতে এ খবর জানাচ্ছে বিবিসি। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো এবং টেক্সাসের এল পাসোতে আগেই 2,500 সেনা মোতায়েন করা হয়। যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা জানান, সীমান্তে সেনারা আইন প্রয়োগে জড়িত থাকবে না। প্রাথমিকভাবে অভিবাসীদের প্রবেশে বাধা দিতে বল প্রয়োগ এবং অন্যান্য সীমান্ত মিশন পরিচালনা করবে মার্কিন সেনারা। এছাড়া যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের ভ্রমণ স্থগিত করেও একটি আদেশ জারি করেছে ট্রাম্প প্রশাসন। এদিকে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অবৈধ অভিবাসন বিরোধী আইনের অনুমোদন দিয়েছে রিপাবলিকান নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদ। সন্দেহভাজন বিদেশি অপরাধীদের বিচারপূর্বক কারাবাসের মেয়াদ বাড়ানোর বিলেও দেয়া হয়েছে অনুমোদন। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।